বাইশের বন্যা, তাসরিফ খানের বই। আজকের বিষয় পানিতে আগুন। পানিতে আগুন। নৌকার ইঞ্জিনে আগুন ধরতেই আমি শ্রাবণের দিকে তাকিয়ে ইশারায় বুঝতে চাইছি লাফ দিব কি দিব না। আমার মুখে কোনো কথা আসছে না। হাত পা কেমন যেন জড়িয়ে যাচ্ছে। ভাবারও সময় নেই। বেশি হলে আর একটা মিনিট পাবো। দেখতে দেখতে নৌকাটা ভয়ঙ্কর একটা পাকের দিকে চলে যাচ্ছে। এই ঝড়ের মধ্যে মাঝি আপ্রাণ চেষ্টা করছে নৌকাটা ঘোরাতে, কিন্তু তার সব চেষ্টা যেন ব্যর্থ। মাঝির ছোট ছেলেটা প্রচণ্ড ভয়ে নৌকার একটা বাঁশ ডান হাতে শক্ত করে ধরে পাথরের মতো দাঁড়িয়ে কাঁপছে। রুবেল চিৎকার করে, নৌকা ঘুরান! বলতে বলতে মাঝির দিকে এগিয়ে গেল। আমার মাথায় তখন কিছুই কাজ করছে না। কেমন যেন অনুভূতি শূন্য হয়ে যাচ্ছি। আগুনটা যদি বেড়ে যায় তাহলে আমরা পুড়ে মরব, আর লাফ দিলে ডুবে মরব। চোখে আম্মু আর তানজিবের ছবিটা ভাসছিল বারবার। আম্মু সিলেট আসার আগে দোয়া পরে ফু দিয়ে আমার বলেছিল, সাবধানে ফিরে আসিস বাবা। পাকের ভিতরে নৌকা যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমার মনে হলো, আম্মুর কাছে বোধহয় আর ফিরতে পারলাম না। সিলেটের বন্যায় কাজ করতে যাবার সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম মূলত ২০২২ সালের মে মাসের ২০ তারিখে। সেদিন দুপুরে ঘুম থেকে উঠেছিলাম বেশ দেরি করে। আম্মু খাওয়ার জন্য ডাকছে, কিন্তু আমার পেটে ক্ষুধা সিটিফোঁটাও নেই। আমি আসলে ঘুম থেকে উঠেই সাথে সাথে কিছু খেতে পারি না। বরাবরের মতোই বিছানায় শুয়ে বসে ঘণ্টাখানেক ধরে ফেসবুকের নিউজ ফিডে ঘাঁটাঘাঁটি করছিলাম। হঠাৎ একটা পত্রিকার খবর সামনে আসলো, সিলেটের কিছু অঞ্চল বন্যা হয়েছে এবং বেশ কিছু অঞ্চল মানুষ দুর্ভোগের কবলে পড়েছে। খবরটা পড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাবলাম কি করা যায়। আমি চাইলেও এই মুহূর্তে সিলেট যেতে পারছি না, কারণ জীবনে প্রথমবারের মতো আমার একটা কনসার্ট এসেছে সিঙ্গাপুর থেকে, যা একবারেই কনফার্ম। এই কনসার্টের জন্য ভিসা করতেও অনেক বেগ পেতে হয়েছে। যাক, সে কথা আর না যাই। আমি শুয়ে শুয়ে নানা রকম শখ কষছি, সিলেট কবে যাওয়া যায়, কিভাবে যাওয়া যায় ইত্যাদি। এমন সময়ে গিটার হাতে তানজিব রুমে এলো, কি যেন একটা কথা বলতে। এ কথা শুরু করার আগেই আমি বলে উঠলাম, শোন, সিলেট তো বন্যা হইতেছে, কি করা যায় বলতো? তানজিব গিটারটা একটা চেয়ারে কাত করে রেখে খাটের কোণে বসে আমাকে উল্টো প্রশ্ন করলো, কি করতে চাও? এদিকে আম্মু ডেকে যাচ্ছে, পরে খাবো আম্মু বলে আমি ফ্যানের দিকে তাকিয়ে চুপ করে ভাবছি। বন্যার সময় মানুষকে যতটা ভোগান্তি পোহাতে হয়, তার চাইতে বেশি ভোগান্তিতে পড়তে হয় বন্যার পরে। বন্যা হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু বন্যায় যে মানুষগুলো ঘরবাড়ি ভেসে যাচ্ছে তাদের কি হবে? তাদের জন্য কিভাবে কি করতে পারি? আর এদিকে আমার এবং আমার ব্যান্ড কুঁড়েঘর এর জন্য সিঙ্গাপুরে কনসার্টটাও খুব জরুরি। তানজিব আমাকে একটু ঠেলা দিয়ে বলল, কই কিসের বন্যা হইতেছে, কি করবা বললা না তো? তানজিব আমার নিউজ ফিডে থাকা বন্যার নিউজটা পড়তে বললাম, আর আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে বললাম, শোন, সিঙ্গাপুরে কনসার্টটা শেষ করে দেশে ফিরেই আমি সিলেট যাব। বন্যা যদি ততদিন শেষ হয়ে যায় তবুও যাব। মানুষের রোগবালাই হলে ওষুধ কিনে দিব, আর বিপদে পড়া নিম্নবিত্ত কিছু পরিবারে আর্থিকভাবে সাহায্য করব, যতটুকু যা পারি আর কি। তানজিব নিউজ ফিডটা পড়তে পড়তে বলল, পারফেক্ট, আমিও যাব, কিন্তু টাকা? ওকে। কোনো উত্তর না দিয়ে খাবার টেবিলে গেলাম। খালাকে ডেকে বললাম একটা ডিম ভেজে দিতে। খালা আমাদের বাসায় কাজ করেন বেশ কয়েক বছর ধরে। খুব বিশ্বস্ত একজন মানুষ উনি, কিন্তু কাজ করেন একটু ধীরে। উনি জানেন খাবার টেবিলে যতই তরকারি থাকুক না কেন, খেতে বসলে একটা ডিম ভাজি আমার লাগবেই। খালা ডিম ভেজে নিয়ে আসলো। আমি প্লেটে ভাত নিয়ে ভাবছি, বন্যার্তদের যদি সাহায্য করতে যাই কত টাকা লাগতে পারে, কিভাবে জোগাড় করবো ইত্যাদি। ভাবছি আর খাচ্ছি। খাওয়ার প্রায় শেষের দিকে মাথায় আসলো যে সিঙ্গাপুরে এই শোটাতে তো আমি ১,০০,০০০ সম্মানই পাবো। তখনই সিদ্ধান্ত নিলাম এই টাকাটা পুরোটা দিয়ে বন্যা আক্রান্ত মানুষের সাহায্য করব। তাড়াহুড়ো পাকি খাবারটুকু শেষ করে আমার এই সিদ্ধান্ত প্রথম তানজিব আর আম্মুকে জানালাম। পরে আমাদের ৪ ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ভাইয়া, যাকে
আমি দাদামণি বলে ডাকি, তাকে ফোন করে জানালাম। তারা সবাই আমাকে খুব উৎসাহ দিল। দাদামণি বলল, আইডিয়াটা দারুণ, এখন ঠিকভাবে করতে পারলেই হলো। আমার যে কোনো সিদ্ধান্তে আমি প্রথমে আমার পরিবারের সাথে শেয়ার করি, বিশেষ করে দাদামণি, আম্মু আর তানজিবের সাথে। আব্বুকে একটু পরের দিকে জানাই, কারণ আব্বু শিক্ষক ছিলেন। যে কোনো ভুল ওনার চোখে দ্রুত ধরা পড়ে, তাই প্ল্যানগুলো পাকাপোক্ত করার পরই আব্বুকে জানানো হয়। তার মেজো যেহেতু কর্মসূত্রে নেত্রকোনায় থাকে, তার পরিবার নিয়ে, তাই মেজোকে ফোনেই জানিয়ে দেই। দেখতে দেখতে সিঙ্গাপুরে যাবার সময় হয়ে এলো। 28শে মে সিঙ্গাপুর পৌঁছালাম আমি আর তানজিব। নতুন দিন, নতুন পরিবেশ, নতুন অভিজ্ঞতা। কনসার্ট নিয়ে আমার মধ্যে যতটা উত্তেজনা কাজ করছে, ঠিক ততটা চিন্তা তখন আমার মধ্যে সিলেটের বন্যা নিয়েও। যেদিন পৌঁছেছি ঠিক ওইদিন বিকেলে আমার ফেসবুক পেজ তাশরিফ খান থেকে একটা ভিডিওর মাধ্যমে আমার শ্রোতাদের জানিয়ে দেই, আমি সিঙ্গাপুরের কনসার্ট থেকে প্রাপ্ত সর্বটুকু অর্থ দিয়ে সিলেটের বন্যায় যাদের ক্ষতি হয়েছে দেশে ফিরে তাদেরকে সহায়তা করার চেষ্টা করব। ওই রাতে ফেসবুক ভিডিওর কমেন্টের সেকশনে চেক করে আমি দেখি হাজার হাজার মানুষ আমাকে নানানভাবে উৎসাহিত করছে আমার এই উদ্যোগে। মনে মনে খুব সাহস পাই এবং একই সাথে বড় রকম একটা দায়িত্ববোধ কাজ করতে শুরু করে আমার ভেতরে। আমার মাথায় কয়েকটা লাইন বারবার ঘুরপাক খাচ্ছিল। আমি যেহেতু নিয়ত করেছি, সুতরাং আমি পারবই। কোনো বাধা আসলেও লেগে থাকবো এবং আমি আমার সাধ্যের সর্বোচ্চ দিয়ে শেষ অবধি চেষ্টা করতে থাকবো। উপরওয়ালা নিশ্চয়ই আমার ভালো কাজের নিয়তে আমার পাশে থাকবেন। পরের দিন 29শে মে সিঙ্গাপুরের তুয়াস ভিউ ডরমিটরিতে কনসার্ট হলো। আমি মন প্রাণ দিয়ে গান গেলাম আমার প্রবাসী ভাইদের জন্য। ওখানে তামিল কিছু শ্রোতাও ছিলেন। ওরা আমার ভাষা না বুঝলে ওদের চাহনি আর প্রতিভা গানের শেষে করতালি দেখে বুঝতে পারছিলাম। আমার গান ওরাও খুব উপভোগ করেছে। কনসার্ট শেষ। এবার দেশে ফিরবার পালা। 7 তারিখে আমার ফ্লাইট ছিল। নানা কারণে ফ্লাইট মিস হলো। পরবর্তী ফ্লাইট পেলাম 13ই জুন। কিছুটা শরীর খারাপ নিয়ে দেশে ফিরলাম। বাসায় পৌঁছে সবাইকে জানালাম আজই সিলেটে যাচ্ছি। আম্মু বলল, তোমার শরীরটা তো ভালো নেই বাবা, একটা দিন রেস্ট করে তারপর যাও। আম্মুর চেহারার দিকে তাকিয়ে সেদিন আর কোনোভাবেই যেতে পারলাম না। 14 তারিখ সকালে আমার সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত বন্ধু শ্রাবণকে ফোন দিয়ে বললাম, মা আমার সিলেটে যাওয়া লাগবে, চল, কাজ আছে ওইখানে। শ্রাবণ শুরুতেই বলল চল। একটু থেমে জিজ্ঞেস করলো, কিন্তু কি কাজ মামা? সিলেট কয়েকদিন আগে যখন বন্যা হয়েছিল ডিসিশন নিয়েছিলাম যে সিলেটে যাব, কিন্তু শোয়ের জন্য তো যাইতে পারলাম না। এই মাঝে আবার চট্টগ্রাম বিএম কন্টেনার ডিপোতে আগুন লাগলো। পুরো দেশের মানুষ এখন আগুন নিয়ে কথা বলছে, কিন্তু আমি তো নিয়ত করেছিলাম বন্যার্ত মানুষের হেল্প করব। এক কাজ করি, চল, আমি আর তুই সিলেটে যাই, গিয়ে দেখি কি পরিস্থিতি, পরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে মামা, কালকেই চল তাহলে, যা হবার হবে, আল্লাহ ভরসা। 15ই জুন রাতে বাস ধরে আমি আর শ্রাবণ রওনা হলাম সিলেটের উদ্দেশ্যে। সারা রাত আমাদের দুই বন্ধুর চোখে ঘুম নেই। ঘুরে ফিরে আমাদের মধ্যে একটা ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, কখন, কোথায়, কিভাবে কি করব। দেখতে দেখতে ভোরের আলোয় আমরা সিলেট এসে পৌঁছলাম। বাস থেকে নেমেই দেখি বৃষ্টি হচ্ছে। আমাদের রিসিভ করতে এসেছে পরিচিত কয়েকজন ছোট ভাই। ওদের দেখে আমি কিছুটা স্বস্তি বোধ করলাম। মনে মনে ভাবছিলাম ওদের নিয়েই একসাথে কাজ করতে বের হব। সিএনজি আর রিক্সা খুঁজতে খুঁজতে কয়েক মিনিটের ব্যবধানে বৃষ্টিতে ভিজে আমাদের কাকভেজা অবস্থা। সবাই একসাথে হোটেলের উদ্দেশ্যে সিলেটের শহরের জিন্দাবাজার এলাকায় রওনা হলাম। আমার মনে তখন মিশ্র রকমের অনুভূতি কাজ করছে। এর আগেও বেশ কয়েকবার কনসার্টের জন্য সিলেট আসা হয়েছে। এখানকার মানুষগুলো আমার ভীষণ ভালো লাগে। পরিচিত যাই আছে, কম বেশি সবাইকে খুব সরল ও খোলামেলা মনের মানুষ মনে হয়। অনেক আগে থেকে এখানকার বেশ কিছু ছেলেপেলের সাথে আমার আন্তরিক সম্পর্ক রয়েছে। হোটেলে ব্যাগ রেখেই আমরা নাস্তা করতে চলে গেলাম পাঁচবাই হোটেলে। ভাবছি নাস্তাটা করে সবাই একসাথে বের হব বন্যার পরিস্থিতি পর্যবেক্ষণে। নাস্তা শেষে আমরা দুধ চা অর্ডার করলাম। খাওয়া শেষে চা খাওয়ার অভ্যাসটা আমার সব সময়ের না। শুধু কোথাও ঘুরতে গেলে কিংবা কনসার্টের উদ্দেশ্যে বের হলে, বাইরে কোনো হোটেলে খেতে বসলেই খাওয়া শেষে এক কাপ কড়া লিকারের দুধ চা খেতে ইচ্ছে হয়। চা খেতে ওদের কাছে জানতে চাইলাম সিলেটে এখন কোথায় কি অবস্থা। ওরা যা জানালো তা শুনে আমি আর শ্রাবণ একেবারে হতবাক হয়ে গেলাম। ওরা বলল, গোয়াইন ঘাট এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে নাকি গত রাত থেকে ঢলে পানি ঢুকতে শুরু করেছে। হাওর অঞ্চলগুলোতে খোঁজ খবর ওরা নিশ্চিতভাবে জানে না, তবে ওই দিকের অবস্থা নাকি খুব একটা ভালো হবার কথা না। ওদের কথাগুলো শুনে আমি আর শ্রাবণ একে অপরের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ।
আমরা কিন্তু ঘূর্ণাক্ষরেও জানতাম না যে ঢাকা থেকে যখন আমরা রওনা করছি তখন থেকে এই এলাকার পানি বাড়তে শুরু করেছে। আমরা এসেছিলাম মূলত 15-20 দিন আগে। যে বন্যাটা হয়েছে, পানি নেমে গেল সেই বন্যার পরবর্তী পুনর্বাসনে সাহায্য করতে। ওদের সব কথা মন দিয়ে শুনে আমি সিদ্ধান্ত নিলাম, আজ আমরা গোয়াইন ঘাটের দিকে যাব পরিস্থিতি সচক্ষে দেখতে, তারপর সিদ্ধান্ত নেব যে কথা থেকে কিভাবে কাজ শুরু হবে। যারা আমাদের রিসিভ করতে এসেছিল ওরা জানালো যে নিজেদের বিশেষ কিছু কাজের জন্য আমাদের সাথে আজকে যেতে পারবে না। আমি সাথে সাথে হেসে বললাম, কোনো সমস্যা নেই, একেবারেই ভাবিস না। আমি আর শ্রাবণ আজকে বের হয়ে পরিস্থিতি আগে দেখে আসি, তারপর তোদেরকে জানাচ্ছি। তোরা তো আসছিসই। হোটেল ফিরছি, গায়ের কাপড় বদলে বের হব। বৃষ্টি এখন থামেনি, তবে বৃষ্টি আমার কাছে এখন একটুও ভালো লাগছে না। আমি মূলত ছোটবেলা থেকে বৃষ্টি খুব পছন্দ করি, কিন্তু কে জানতো আজকের এই বৃষ্টি আমাকে জীবনে ভয়াবহ অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দেবে। আমরা যে হোটেলে উঠেছি পাঁচবাই হোটেল থেকে সেখানে হেঁটে যেতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। হাঁটতে হাঁটতে আমার মাথায় ছোটবেলার নানান রকমের স্মৃতি ভাসছে। ছোটবেলায় মূলত আমার কাছে বন্যার সংজ্ঞাটা ছিল ভিন্ন রকম। আমার মনে আছে 2004 সালে একবার বন্যা হয়েছিল। তখন আমি আমার জন্মস্থান নেত্রকোনায় ক্লাস 4-এ পড়ি। বেশ অভাব অনটনের সংসার ছিল আমাদের। একদিন দুপুরে আব্বু আম্মুর বেশ কথা কাটাকাটি করছিল তেলের হিসাব নিয়ে। 5 লিটার তেলে কেন মাস শেষ হয়নি তা নিয়ে আব্বুর মেজাজ চড়া। বাজারের নোটবুকটা হাতে নিয়ে আব্বু উচ্চস্বরে আম্মুকে বলছিল, তোমরা যদি 5 লিটার তেলে মাস চালাতে না পারো তাহলে আমার পক্ষে আর তেল কেনা সম্ভব না। আমার আম্মু বেশ নরম এবং শান্ত স্বভাবের মানুষ। সরাসরি ঝগড়ায় অংশগ্রহণ করে খুব কম, তবে একেবারে ছেড়ে দেওয়ার মানুষও না। রান্নাঘর থেকে আস্তে আস্তে দুই একটা কথা উত্তরে আম্মু বলছিল, হ্যাঁ 5 লিটার তেল তো আমি নিজে খেয়ে ফেলছি, আর তোমাদের পানি দিয়ে তরকারি রান্না করে খাওয়াই সারা মাস। একটু পরে আম্মু দ্রুত পায়ে আমার রুমে এসে ফ্যানের নিচে বসলো। আম্মুর কপালে সামান্য ভাঁজ দেখতে পাচ্ছিলাম। বাসায় এই ধরনের ছোট ঝগড়া আমার 4 ভাই মূলত আম্মুর পক্ষেই থাকি, তবে এখন আমার কারো পক্ষে থাকবার সময় নেই। ঘড়ির দিকে বারবার খেয়াল করছিলাম যে কয়টা বাজে। দেখলাম প্রায় 2:15 বাজে। আর 15 মিনিটের মধ্যে আমাকে মাঠে পৌঁছতে হবে। আব্বুর সামনে রুমে বসা। এরকম উত্তপ্ত একটা পরিস্থিতিতে আব্বুর সামনে দিয়ে বের হবার সাহস পাচ্ছিলাম না, তবে পেছনে একটা দরজা আছে, সেটাই এখন বের হবার জন্য আমার একমাত্র পথ। আব্বুর কাছে সেই বিকেলের আগ পর্যন্ত পুরোটা সময় আমাদের পড়ার সময় হিসেবে গণ্য হতো। আমার স্পষ্ট মনে আছে আব্বু বরাবরই বলতো, পড়ার সময় মন দিয়ে পড়বা আর খেলার সময় ইচ্ছেমতো খেলবা। আমি আব্বুর কথা শুনে শুধু জি জি করতাম, কিন্তু পড়ালেখার বিষয়ে প্রায় সব কথাই এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে ফেলতাম। আব্বুকে বুঝাবে 3:30 কড়া রোদে একটা ক্রিকেট ম্যাচ শুরু করতে পারলে শেষের দিকে আরো একটা ম্যাচ বাড়তি খেলা যায়। আমি প্ল্যান করেছিলাম আজ টসে জিতলে আগে ব্যাটিং নেব। ওপেনিংয়ে নেমে বেশ বল খেলে হলেও একটা 50 আমাকে মারতেই হবে। আমি সুযোগ মতো পেছনের দরজা দিয়ে বের হয়ে গেলাম। মাঠে পৌঁছে দেখি আমার বন্ধুরা বেশ কয়েকজন চলে এসেছে। বাকিরা সবাই এসে উপস্থিত হলে টস করে খেলা শুরু হবে। আমাদের এই খেলায় মাঠটা পাশের ধলাই নামে একটি নদী আছে। নাম ধলাই হলেও এই নদীটা আমার মরা নদী বলে জানি, কারণ এ নদীতে আমরা কখনো স্রোত দেখিনি। এপার ওপার শুধু কচুরিপানা দিয়ে গিজগিজ করে। টস করার আগ মুহূর্তে আমরা খেয়াল করলাম এই মরা নদীর পাড়ে বেশ কয়েকজন মাঝবয়সী এবং বৃদ্ধ মানুষই ভিড় করেছে। কি হয়েছে জানার আগ্রহ নিয়ে আমরাও গেলাম নদীর পাড়ে। গিয়ে দেখি সবাই বলাবলি করছে নদীর পানি নাকি হঠাৎ বেড়ে যাওয়া শুরু করেছে। আমরাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে চেষ্টা করছিলাম নদীর পানি আসলে বাড়ছে কিনা। মানুষের ভিড় আস্তে আস্তে বাড়তেই থাকলো। জোয়ান বৃদ্ধ সব বয়সী মানুষ একে একে জড়ো হতে থাকলো নদীর পাড়ে। কিছুক্ষণ অপেক্ষা করে মনে হলো নদীর পানি বাড়লে তো দেখতেই পাবো, শুধু 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 দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমরা সুরকি দিয়ে নদীর সাথে লেগে থাকা একটি পিটুলি গাছ, পানির উচ্চতা 2-3 ইঞ্চি উপরে একটা এবং 6-7 ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়ে বললাম, খেলা শেষ করে এসে চেক করে দেখবনে কি অবস্থা। বন্ধুদের নিয়ে মাঠে গিয়ে আবার খেলা শুরু করলাম। ছোট সীমানার গাড়ির গড়িয়ে গেল 4 আর উড়ে গেল আউট। এ নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের খেলা চলল। মাগরিবের আজানে একটু আগে খেয়াল করলাম যে নদীর পাড়ে মানুষ জমতে জমতে একটা মেলা ভিড়ের মতো অবস্থা হয়ে গেছে।
দাগ দিয়ে আসা পিটুলি গাছের চেক করতে আমরা আবার গেলাম নদীর পাড়ে। ভিড় ঠেলে আমি পিটুলি গাছটার কাছে গিয়ে দেখি নিচের দাগটা দেখা যাচ্ছে না, আর উপরের দাগটা কাছাকাছি পানি চলে এসেছে। এতে দেখা যাচ্ছে না, আর আমরা এতে দেখে আমিও তো মহা খুশি। তার মানে পানি আসলেই বাড়তেছে। খুশি দেখে আমার বন্ধুদের ডেকে বললাম, এই দাগটা আসলে ডুবে গেছে। কয়েকজন বিশ্বাস করলো, আর কয়েকজন হেসে উড়িয়ে দিল আমার কথা। এত ভিড়, আর এক এক মানুষ এক এক রকমের আলাপ নিয়ে ব্যস্ত। আমার মনে আছে একটা উৎসবের আমেজ চলে এসেছিল জায়গাটাতে। আমি বন্ধুদের সাথে প্ল্যান করে বাসায় ফিরলাম যে কচুরিপানার স্বরে যদি পরিষ্কার পানি চলে যায় তাহলে আমরা কলাগাছের ভেলা বানিয়ে নদীতে ঘুরবো, আর ঠেলা জাল দিয়ে কিনারগুলোতে মাছ মারবো। বাসায় গিয়ে সবাইকে জানাতে থাকলাম পানি বাড়ার কথা। বুঝলাম আমি জানানোর আগেই সবাই জেনে গেছে নদীতে পানি যে বাড়তেছে। আব্বু দেখলাম কিছুটা গম্ভীর স্বরে আম্মুকে বলল, পানি যেভাবে বাড়তেছে কালকের মধ্যে ঘরের দরজার সিমেন্ট দিয়ে উঁচা করতে হবে। আব্বুর কথা আম্মু হ্যাঁ না কিছুই বলল না। আমি ঘরের সিলিং থেকে একটা পুরোনো ছাতা খুঁজে বের করলাম, ছাতার কাপড়টা ছিঁড়া শুরু করলাম। আমার উদ্দেশ্য ছাতার শিকলগুলো খুলে বাঁশের সাথে লাগিয়ে মাছ ধরার জন্য একটা অস্ত্র বানাবো। আমাদের নেত্রকোনা অঞ্চলে মানুষ এই অস্ত্রকে কোচ বলে। আমি বাসায় ফেরার সময় দেখছি আমার দূর সম্পর্কের এক মামা হাতে একটা কোচ নিয়ে তার বন্ধুর সাথে আলাপ করছিল যে কাল থেকে তারা এটি দিয়ে মাছ ধরবে। ছোটবেলায় এই অভ্যাসটা আমার ছিল। কেউ কিছু বানালে সেটা দেখে যদি আগ্রহ হয় তাহলে আমিও সেটা বানানোর চেষ্টা করতাম। যাই হোক, কোচটা আমি আর বানাতে পারলাম না, বাঁশের মধ্যে শিকলগুলো লাগাতে পারছিলাম না। তাছাড়া বাঁশটাও অনেক পুরনো আর হালকা ছিল। বারবার মনে হচ্ছিল যে একটু উলটপালট বাড়ি খেলে বাঁশটা ভেঙে যাবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বিশাল কাণ্ড, নদীর পানি বেড়ে রাস্তায় ডুবে আমাদের খেলার মাঠ ডুবে গেছে। এলাকার মানুষ দুঃখ কষ্ট ভোগান্তির কথা আমার ভাবার মতো বয়স আমার তখন হয়নি। এটা দেখা আমার আনন্দ হচ্ছিল যে খেলার মাঠটা সুইমিং পুলের মতো হয়ে গেছে। যে নদীর মরা নদী হিসেবে জানতাম সে নদীর পানি ফুলে ফেঁপে এমন অবস্থা হয়েছে কোথাও কচুরিপানার কোনো চিহ্নও নেই। একটা বাঁশের সাঁকো ছিল দুই পাড়ে যাতায়াতের জন্য, সেটিও দেখছি না। মনে আছে প্রথম দিনে কোমরে কয়েকটা প্লাস্টিকের বোতল লাগিয়ে আমি নদীর পানিতে নেমেছিলাম সাঁতার শিখতে। কিছুক্ষণ সাঁতারে যখন আমি একটু গভীরে আগাচ্ছিলাম তখন একটা একটা করে বোতল খুলে দেখছিলাম সাপোর্ট ছাড়া পানিতে ভাসতে পারি কিনা। মোট 5টা বোতলের মধ্যে যখন 4 নম্বর বোতলটা খুলি তখন ভাসমান হারিয়ে পানিতে তলিয়ে যেতে থাকি। খেয়াল করলাম একটু দূরের রাস্তায় কয়েকজন মানুষ দাঁড়িয়ে গল্পগুজব হাসাহাসি করছিল। ওরা আমাকে তেমন একটা খেয়াল করেনি, আর আমিও চিৎকার করার আগেই ডুবে যাই। কোনোভাবে আর ভেসে উঠতে পারছিলাম না। শ্বাস নিতে গিয়ে বারবার পানি খাচ্ছিলাম। পুরোপুরি তলিয়ে যাওয়ার একটু আগে বুঝতে পারছিলাম যে একটা ছেলে আমাকে টেনে ভাসাচ্ছে। ছেলেটির নাম সুব্রত। ওর গায়ের রং কালো হওয়ার এলাকায় সবাই ওকে কালু বলে ডাকতো। সুব্রত আমার ভাসিয়ে পাড়ে টানার চেষ্টা করেছিল, কিন্তু পেরে ওঠেনি। তবে যখন ও পানিতে নামে তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো আঁচ করতে পেরেছিল যে আমার কোনো খেলা খেলছি না, সত্যি ডুবে যাচ্ছি। সুব্রত একটু ভাসানোর পর আরেকজন এসে টেনে আমাদের পাড়ে নিয়ে যায়। যতটুকু মনে পড়ে আমাদের ভাসিয়ে উপরে দিকে তুলে রেখে সুব্রত নিজে ডুবে গিয়েছিল। ওকেও পরে অন্য একজন টেনে তুলেছিল। আমার টেনে তোলার আজোবা রাস্তাটা সরিয়ে দিয়ে কিছু মানুষ ভিড় জমাচ্ছিল। পানি বের করার জন্য এক বড় ভাই আমার পেটে এত জোরে জোরে চাপ দিচ্ছিল যে আমি ব্যথা পেয়ে উঠে বসে পড়ছিলাম। এ কথাটা মনে পড়ে এখনো আমার হাসি পায়। শুনেছিলাম সুব্রত ছেলেটা নাকি রেডি হয়ে বের হয়েছিল কোথাও যাবার উদ্দেশ্যে। আমাকে পানিতে ডুবে দেখতে ওই পোশাকে এসে সরাসরি নদীতে ঝাঁপ দিয়েছিল। এই দুর্ঘটনার পরেও আমার মনে বন্যা নিয়ে ভয় কিংবা কোনো চিন্তা আসেনি। পরদিন থেকে আবার বন্ধুরা মিলে কলা গাছের ভেলা বানিয়ে বড়শি নিয়ে নদীতে ভেসে বেরিয়েছিলাম। যতদিন বন্যার পানি ছিল বেশ আনন্দ ফুর্তি করে কাটিয়েছিলাম। সত্যি বলতে ছোটবেলায় ওই বন্যা ছিল আমার কাছে ভীষণ আনন্দের। তবে এবার সিলেটে এসে বুঝি বন্যা কতটা বেদনাদায়ক হতে পারে। সিলেটের এই বন্যার প্রথম দিনের গল্প বলছিলাম আপনাদের। আজ যে গল্পটা আপনারা জানবেন তা আমার জীবনে অন্যতম ভয়াবহ গল্প। 16 জুন সকাল 11টার দিকে আমি আর শ্রাবণ হোটেলের থেকে বের হই সিলেটের গোয়াইঘাট উপজেলার উদ্দেশ্যে। গোয়াইঘাটে আমি এর আগে কখনো যাইনি। ওই এলাকা নিয়ে আমার বা শ্রাবণের কারোরই কোনো অভিজ্ঞতা নেই।
আমরা হোটেল থেকে বের হয়ে একটা সিএনজি ঠিক করলাম। সিএনজি ড্রাইভার অনেক বেশি ভাড়া চাইছিল আমাদের কাছে, কারণ জানতে চাইলেও বলল যে ওইটুকু পর্যন্ত যেতে পারবে কিনা তিনি নিজেও জানেন না। রাস্তায় নাকি পানি উঠেছে। তাকে অনেক কষ্টে শর্ত দিয়ে মানালাম যে যতদূর যাওয়া যাবে ততদূর যাব, তারপর নেমে যাওয়া লাগলে ভাড়াও পুরোটাই দিব। সিএনজিওয়ালা কথাবার্তা শুনে মাথায় নানা রকম কৌতূহল কাজ করছিল। মূলত পানি কেমন হয় বা কত বেশি হয় এসব নিয়ে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। বন্যা নিয়ে যতটুকু যা আছে সেই ক্লাস 4-এ পড়ার সময় অভিজ্ঞতা। প্রায় 1 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছালাম গোয়াইঘাট বাজারে। বাজারের ঠিক আগের একটা বিশাল ব্রিজ পার হই আমরা। ব্রিজ থেকে বাজারটা দেখা যায়। ছোট কয়েকটা টিনের দোকান আর 2-একটা হাফ বিল্ডিং। খেয়াল করলাম বাজার কিছুটা পানি ঢুকে গিয়েছে। সিএনজি ড্রাইভার বলল, এই বাজারের পাশেই ছোট্ট একটা নৌকা ঘাট আছে। এখান থেকে নৌকা ভাড়া করে আমরা গোয়াইন ঘাটের নিচু এলাকাগুলো দেখতে যেতে পারবো, যেদিকের গ্রামগুলো প্লাবিত হয়েছে। আমার একটা অভ্যাস হলো, আমি যে কোনো কাজ করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। যেহেতু এই এলাকায় আমি নতুন, তাই বাজারে নেমে কয়েকটা চায়ের দোকান ঘুরে মুরব্বি চাওয়ালাদের কাছে আশেপাশে এলাকা সম্পর্কে জানতে চাইলাম। একজন বয়স্ক চাচা দোকানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম। চাচা জানালো যে আশেপাশের সব গ্রাম পানিতে তলিয়ে গেছে। কিছু কিছু গ্রামের ঘরে অর্ধেক তলিয়ে গেছে, আর কিছু গ্রামের ঘরের চালের ওপর দিয়ে পানি যাচ্ছে। আরো জানালো তারা নিজের গ্রামের অবস্থাও বেশি ভালো না, তবে তার গ্রামটা তুলনামূলকভাবে একটু উঁচু। চাচার সাথে কথা বলে মনে হচ্ছিল আশেপাশের নিচু এলাকার মানুষগুলো ভীষণ বিপদে পড়েছে, তবে বিপদের পরিমাণটা এখন আন্দাজ করতে পারলাম না। নৌকা ভাড়া করতে যাওয়ার আগে আমি চাচাকে বললাম, ওই এলাকাগুলো ভালোভাবে চিনে এমন কোনো একজনকে আমাদের সাথে পাঠালে ভালো হয়। প্রয়োজনে তাকে কিছু টাকা দেব। আশেপাশে দাঁড়িয়ে অনেকে আমাদের কথাবার্তা শুনছিল। তাদের মধ্য থেকে রুবেল নামের এক যুবক এগিয়ে এসে বলল যে সে আমাদের সাথে যেতে পারবে, সে সব চিনে। তার পরনে পুরাতন একটা হলুদ গেঞ্জি, 3/4 প্যান্ট এবং গলায় গামছা। আমি মনে মনে ভাবছিলাম, এই ছেলে কেন আমাদের সাথে যেতে চাইছে। হুট করে কাউকে নৌকায় তুলে নেওয়ার সিদ্ধান্তটাও আমি নিতে পারছিলাম না। তখন একটা উত্তর মাথায় কাজ করলো যে আমি তো চাচাকে বলছিলাম আমাদের সাথে কাউকে দিয়ে দিলে প্রয়োজনে ওকে কিছু টাকা পয়সা দেব। রুবেল হয়তো কিছু টাকা পাবে ভেবেই আমাদের সাথে যেতে চাচ্ছে। এদিকে আমার পাশে এখন শ্রাবণও নেই, ওকে পাঠিয়েছি নৌকা ঠিক করার জন্য। এক পর্যায়ে রুবেলকে আমি জিজ্ঞেস করে বসলাম, আপনি কেন যাবেন? তেমন কোনো কামকাজ নাই এখন, আর আপনারা যেদিকে যাইবেন ওদিকে আমার গ্রাম। আপনার গ্রামের কি অবস্থা? আমাগো গ্রামের অবস্থা ভালো না, ঘরের বিছানার ওপর দিয়া পানি যাইতেছে। এবার মনে হলো রুবেল বোধহয় তার গ্রামে আমাদের নিয়ে যেতে চাচ্ছে সাহায্যের জন্য। আপনাকে নিয়ে যাব, সমস্যা নেই, কিন্তু প্রথমে আমরা সবচেয়ে নিচু এলাকাগুলোতে যেতে চাই। ওগুলো দেখে তারপর আপনার গ্রামের দিকে যাব। রুবেল মুচকি হেসে বলল, আচ্ছা চলেন। আগে দেখেন আপনারা, মন চাইলে পরে যায়েন আমাগো এলাকায়। কথাটা শুনে ওর প্রতি কেমন যেন একটা মায়া কাজ করলো। তাছাড়া আমাদের তো ওখানে চেনা জানাও কেউ নেই। তাই শ্রাবণকে রুবেলকে নিয়ে রওনা হলাম। বেশ কয়েক কদম এগিয়ে শ্রাবণকে পেলাম নৌকা ঘাটে। নৌকা ঘাটটাতে কেমন অগোছালো লাগছিল। ছোট্ট একটা পুলের পাশে হাতে গোনা কয়েকটা ছোট নৌকা দাঁড়ানো। এগুলো ইঞ্জিনের নৌকা, তবে এক একটাতে বড়জোর 10-15 জন করে উঠতে পারবে। শ্রাবণকে ডেকে জিজ্ঞেস করলাম, কোনো নৌকা পেয়েছো কিনা? শ্রাবণ মাথা নাড়িয়ে জানালো পায়নি। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, একটা নৌকাও খালি নাই? যাইবো না কেউ? শ্রাবণ বলল, কেউই যাইবো না মামা। রুবেলকে বললাম, ভাই একটা নৌকা ম্যানেজ করেন আপনি? দেখতেছি বলে রুবেল একটু সামনে গিয়ে কয়েকজন মাঝির সাথে কথা বলা শুরু করলো। পেছনে পেছনে আমিও গেলাম। একজন মাঝি রুবেলকে বলল, গোয়াইন ঘাটে যাবো না, অনেক সময় লাগবো। আমি পেছন থেকে বললাম, মামা আমরা আপনাদের সাহায্য করতে আসছি, একটু কষ্ট করে হলেও আমাদের নিয়ে যান। মাঝি কোনোভাবেই রাজি হচ্ছে না। আমাদের অনেক অনুরোধের পর এক পর্যায়ে মাঝি বলল, ওইদিকে যা কি করবেন, ওদিকে কোনো মানুষ নেই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানুষ নেই মানে? কই গেছে সবাই? মাঝি বলল, কারোর কোনো খোঁজ নাই, বাচ্চা আছে না মরে গেছে কিছু জানি না। মাঝি আরো জানালো, ওদিকে নাকি অনেক স্রোত, গেলে আর আসতে পারবো কিনা ঠিক নেই। এসব ছোট নৌকা নাকি এত স্রোতের মধ্যে চলে না। আর যেটাকে আমরা এতক্ষণ নৌকার ঘাট ভাবছিলাম, এটা আসলে ঘাট না, মূলত ঘাটটা ইতিমধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে।
মাঝিকে কি বলবো বুঝতে পারছিলাম না। আমরা এখন নিরুপায়। রুবেলকে ইশারায় কাছে ডেকে বললাম, যেভাবেই হোক মাঝিকে রাজি করান। অনেক দূরে যেতে না পারলে যতদূর যাওয়া যায় যাব, দরকার হয় সেখান থেকেই ফিরে আসবো। রুবেলকে মাঝির কাছে রেখে আমরা একটু আড়ালে সরে এলাম। রুবেল মিনিট কয়েক পর বলল, চলেন। ডাবল ভাড়ার কথা বইলা অনেক কষ্টে রাজি করাইছি। আমি ভাড়া নিয়ে তখন চিন্তিত ছিলাম না। বারবার চিন্তা হচ্ছিল যে মাঝিরা যা জানালো, না জানি কি অবস্থার মধ্যে আছে নিচু এলাকার মানুষগুলো। আমি, শ্রাবণ, রুবেল, মাঝির ছেলে আর সিলেটের একটা ছোট্ট ভাই আফজাল সহ আমরা 6 জন নৌকায় উঠে রওনা করলাম। মাঝির ছেলেটার বয়স 10 কি 12 বছর হবে। ওর এখনো নৌকা চালানোর বয়স হয়নি। মাঝি নৌকা চালাচ্ছে আর ছেলেটা পানি সেচার কাজ করছে। আমাদের নৌকার নদীর পার হয়ে হাওরের দিকে ঢুকছে। ডানে বামে পানি থই থই করছে। অনেক দূর একটা গ্রামের মতো বোঝা যাচ্ছে। রুবেলকে বললাম, আমরা কোন গ্রামে যাচ্ছি এখন? খাদিমনগরে আলীনগর গ্রামে যাই শুরুতে। ওইদিকে কেন? আশেপাশে বেশিরভাগ গ্রামের মানুষ নিজের ঘর বাড়ি ফালাইয়া যে যার মতো যান বাঁচাইতেছে ছুইটা গেছে। আলীনগরে গিয়া কিছু মানুষ হয়তো পাইতে পারি, যারা এখন নিজেগো ঘর বাড়িতে থাইকা গেছে। নৌকায় আমার সবাই বেশ চুপচাপ। মাঝে মাঝে শ্রাবণ আর রুবেল কিছু নিয়ে যেন কথাবার্তা বলছিল। ইঞ্জিন আর বৃষ্টির শব্দে আমি তেমন কিছু শুনছি না। হঠাৎ খেয়াল করলাম মাঝি আর তার ছেলে পানির দিকে তাকিয়ে কি যেন বলছে। চোখ মুখ দিকে আন্দাজ করলাম একটা কিছু হয়েছে। মাঝিকে একটু জোরে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, কি আলাপ করেন চাচা? মাঝির ছেলে উত্তর দিল, আমরা একটা গ্রামের উপর দিয়ে যাইতেছি। কথাটা আমি শুনলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করতে পারলাম না। কারণ ডানে বামে তেমন কিছুই দেখা যাচ্ছে না, পানি ছাড়া। তবে কয়েকটা গাছের উপরে বেশ কিছু অংশ দেখা যাচ্ছিল পরিষ্কার। মাঝির ছেলেটা ছোট মানুষ, তাই ওর কথায় পুরোপুরি পাত্তা না দিয়ে আমি আরেকটু এগিয়ে মাঝিকে আবার জিজ্ঞেস করলাম, চাচা, আমরা নাকি একটা গ্রামের উপর দিয়ে যাচ্ছি? মাঝি হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে হাত দিয়ে ইশারা করে বলল, ওই যে দেখেন। আমি তাকিয়ে খেয়াল করে দেখলাম একটু দূরে কয়েকটা ঘরের চালের ওপর কিছু অংশ দেখা যাচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম। এটা কি দেখছি আমি! বিশ্বাসই হচ্ছিল না। জীবনে প্রথম সামনে থেকে দেখলাম এভাবে কোনো ঘর ডুবে রয়েছে। আমার মধ্যেও রীতিমতো ভয় কাজ করছে। মাঝির কাছে জানতে চাইলাম, এ ঘরের লোকজন কোথায়? কেউ কিছু জানি না। রাইতে যখন পানি বাড়ছে তখন যে যার মতো যান বাঁচাইছে, উঁচা এলাকায় চইলা গেছে। মাঝির কথা শুনে আমার মনে প্রশ্ন জাগলো, বাড়িঘর ফেলে এতগুলো মানুষ কোথায় গিয়ে আশ্রয় নিল? কিছুক্ষণের মধ্যে আমরা আলীনগর গ্রাম দেখতে পেলাম। ছড়ানো ছিটানো 15-20টার মতো ঘর দেখা যাচ্ছে, কিন্তু বেশিরভাগ ঘরেই যেন কোনো মানুষ নেই, তা বোঝা যাচ্ছে। আমাদের নৌকাটা মাঝি আরেকটু সামনে নিয়ে গেল, যেদিকে একদম পাশাপাশি কয়েকটা ঘর রয়েছে। এবার মানুষের দেখা পেলাম। এখানে বেশ কয়েকটা ঘরে মানুষ রয়েছে। একটা ঘর ছিল কিছুটা উঁচু, মাটির ঘর, কিন্তু ভিটেটা ডুবেনি। জানতে পারলাম এই ঘরটা 5টা পরিবারের মানুষ আশ্রয় নিয়েছে। পাশের 2-3টা ঘরে আরো কয়েকজন মানুষ রয়েছে। ওরা নিজেরা যাতায়াতের জন্য কিছু ছোট্ট ডিঙ্গি নৌকা ব্যবহার করছে। আমি আমাদের নৌকা থেকে নেমে ওই ডিঙ্গি নৌকায় চড়ে একটা ঘরের দরজার সামনে গেলাম। তাকিয়ে দেখি ছোট্ট সনের ঘরের ভেতর 2জন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে কাঁপা কাঁপা অবস্থায়। ঘরের ভেতরে বিছানার উপরে পানি উঠে গেছে, বসার কোনো জায়গা নেই। আমি বৃদ্ধ চাচাকে ডেকে বললাম, চাচা একটু সামনে আসবেন, কথা বলতাম। চাচা কাঁপতে কাঁপতে ঘরের দরজায় এসে দাঁড়ালো। জিজ্ঞেস করলাম, কেমন আছেন? সত্যি বলতে ওনার দেখার পর আমি তেমন কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না। গলাটা ভারী হয়ে আসছিল। চাচা উত্তরে বলল, আল্লাহ যেমন রাখছে তেমনই আছি বাজান। আপনাদের ঘরে পানি ঢুকেছে কখন? গতকাল রাইত থেকে হঠাৎ পানি বাইরা গেছে। ঘর ছেড়ে যান নাই কেন? কই যামু, কার কাছে যামু? আমাকে তো এই ঘরটা ছাড়া আর কিছুই নাই। চাচাকে সান্ত্বনা দেবার মতো কোনো কথাই ছিল না আমার মুখে। কিছুক্ষণ চুপ থেকে ডানে বামে খেয়াল করলাম। পাশেই যেন উঁচু ঘরটা রয়েছে, সেখান থেকে উঁকি উম দিয়ে 5-7জন মানুষ অপেক্ষা করছে আমাদের সাথে কথা বলার জন্য। ওনাদের কাছে যে জিজ্ঞেস করলাম, এই ঘরে এত মানুষ কেন? সবাই একসাথে থাকেন আপনারা? উত্তরে ওনারা জানালো, আশেপাশে কিছু ঘরের মানুষ নিজেদের ঘরবাড়ি ফেলে এখানে এসেছে জীবন বাঁচাতে। জিজ্ঞেস করলাম, এত মানুষ আপনারা একসাথে কিভাবে আছেন? আর খাওয়া দাওয়া কি ব্যবস্থা? একজন মহিলা উত্তরে বলল, আমরা মাটি বিছানা মিলাইয়া আছি, আর ঘরে যা খাবার আছিল ওইগুলো খাইতেছি। ঘরে কেমন খাবার আছে? খাবার আর বেশি নাই, পানির কলটাও ডুবে গেছে। আপনাগো কাছে পানি থাকলে একটু দেন, খাইয়া জীবন বাঁচাই।
তাদের কথাগুলো শুনে আমাদের নিজে প্রচন্ড অসহায় মনে হচ্ছিল। আমরা তো সাথে করে খাবার দাবার কিছু নিয়ে আসিনি, এসেছিলাম শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। ভেবেই পাচ্ছিলাম না যে তাদের জন্য কি করব, কি বা সান্ত্বনা দেব। পরক্ষণে আমার মনে হলো দেশের বাকি অঞ্চলগুলোর মানুষ তাদের এই করুণ দৃশ্যগুলো দেখানো দরকার। আমার একার কাছে যে টাকা আছে তা দিয়ে মানুষের জন্য তেমন কিছু করা সম্ভব নয়। আমি ওনাদের আশ্বাস দিয়ে বললাম, আল্লাহর উপর ভরসা রাখেন, আমি দেশের বাকি মানুষের জানাই আপনাদের অবস্থা, পরে দেখি সবাই মিলে কি করতে পারি। সাথে সাথে আমি আমার ফেসবুক পেজ তাসরিফ খান থেকে লাইভ করলাম। 13 মিনিটে একটা লাইভ হলো। দেশবাসীকে দেখানোর চেষ্টা করলাম পানিবন্দী অবস্থায় এই এলাকার মানুষগুলো কত অসহায় অবস্থার মধ্যে রয়েছে। আমার বিশ্বাস ছিল যে দেশের মানুষ আমার ডাকে সাড়া দেবেন। লাইভ শেষ হলো। আস্তে আস্তে বৃষ্টিটাও বাড়তে থাকলো। মাঝি বলল, মামা আমাকে এখনই রওনা দিতে হইব। আসমানের অবস্থা বেশি ভালো না, ঝড় আইতে পারে। আমিও ভাবলাম এই মুহূর্তে এখান থেকে তেমন কোনো লাভ নেই, কারণ উনাদের সবাইকে দেওয়ার মতো আমাদের কাছে পর্যাপ্ত টাকা নেই, আর কোনো খাবার দাবারও সাথে নেই, সুতরাং এখানে আর সামনে না আগানোটাই ভালো হবে। বৃষ্টিতে আমরা সবাই ইতিমধ্যে আধ ভেজা হয়ে গেছি। বৃষ্টির পেছনের দিকে রওনা হলাম। পৌঁছাতে আমাদের প্রায় 2 ঘন্টা পর পাড়ি দিতে হবে। নৌকা ছাড়তে না ছাড়তে হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করলো। পানির স্রোতও যেমন বেড়ে গেল। এর একটা ঢেউ 2-3 ফিট উচ্চতায় আমাদের নৌকা সহ চারপাশ আসতে পড়ছে। কিছুক্ষণ পরে বৃষ্টি পুরোদমে শুরু হলো। আমাদের নৌকা দোল খেতে খেতে চলছে। নৌকা থেকে প্রত্যেকটা মানুষ পুরোপুরি ভিজে গেলাম। ঠান্ডা লাগছিল বেশ। নৌকা ধীরে ধীরে এগোচ্ছে সামনের দিকে। হঠাৎ আবার শুরু হলো প্রচন্ড বজ্রপাত। বৃষ্টির কারণে দূরে কিছু আর বোঝা যাচ্ছে না। নৌকার মাঝি একটা চোখ কোনোরকম খোলা রেখে নৌকাটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। নৌকায় একটা মাত্র ছাতা ছিল। একটা মাথায় রেখে মাঝি বাদে বাকি আমরা সবাই জড়সড় হয়ে বসে আছি। কিন্তু এ পরিস্থিতি আর বেশিক্ষণ টিকল না। দমকা হাওয়াটা বিশাল এক ঝড়ের রূপ নিল। বিকেলে পুরো আকাশ অন্ধকার হয়ে এলো। অনেক শব্দ আর আলো ছিটিয়ে একের পর এক বজ্রপাত হচ্ছিল। আমরা ভয়ে ছিলাম, এই বুঝি আমাদের নৌকার উপর বজ্রপাত হলো। প্রচন্ড স্রোত, এক একবার নৌকা ডুবে যাওয়ার অবস্থা হচ্ছিল। তখন অবধি আমরা মাত্র 20 মিনিটের পথ পাড়ি দিয়েছি। এর মধ্যে মাঝি আবার জানালো গতকাল নাকি এই এলাকাতে বজ্রপাতে একজন মারা গেছে। আমাদের ভয় তখন আরো বাড়লো। আস্তে আস্তে সবাই দোয়া-দরুদ পড়ছি। হঠাৎ শ্রাবণ খুব সিরিয়াস হয়ে মাঝিকে বলল, নৌকাটা প্লিজ কোথাও একটু থামান। মাঝিও যেন মনে মনে এটাই চাচ্ছিল। শ্রাবণের কথা শুনে সে আশেপাশে খোঁজ করতে থাকলো নৌকাটা কোথাও একটু থামানো যায়। চারপাশে একটু তাকিয়ে আমরা দূরে একটা ছোট বাঁশঝাড় দেখতে পেলাম। মাঝি নৌকাটা বাঁশঝাড়ের পাশে নিয়ে থামালো। নৌকা একটা রশি ছিল, ওইটা দিয়ে বাঁশের সাথে নৌকাটা কোনোরকম বাঁধলো। কিন্তু এত ঝড়ে বাতাস যেন নৌকাটা রশি ছিঁড়ে ভেসে যেতে চাচ্ছে। মাঝি তখন নৌকা পা রেখে একটা বাঁশ শক্ত করে ধরে রাখছিল যাতে নৌকাটা ভেসে না যায়। একটু পর মাঝির ছেলেটাও আরেকটা বাঁশ ধরে রাখার চেষ্টা করলো। ওকে দেখে আমি আর শ্রাবণ একটা বাঁশ শক্ত করে ধরলাম। আমার একটা হাত নৌকার ছাউনিতে, অন্য হাত বাঁশে। এভাবে অনেকক্ষণ কাটলো। কিন্তু আমরা এই ভয়ানক ঝড়ের বিপরীতে আর টিকে থাকতে পারছি না। প্রতিটা ঢেউ দেখে মনে হচ্ছে এই বুঝি ডুবে গেলাম। নৌকা কোনো লাইফ জ্যাকেট নেই। মাঝি ছেলেটা আর আফজাল সাঁতার পারে না। শ্রাবণ সাঁতার জানে আর আমি একটু একটু সাঁতার জানলেও এই স্রোতের মধ্যে টিকে থাকতে পারবো বলে মনে হচ্ছে না। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে এখনই সবকিছু শেষ হয়ে যাবে। এভাবে বিকেল অনেকটা গড়িয়ে গেল। ঝড় কিছুটা কমলে আমরা আবার বাঁচার আত্মবিশ্বাস ফিরে পেলাম। কিন্তু বৃষ্টি আর স্রোতের আগের মতোই আছে। আমরা সিদ্ধান্তহীনতায় ভুগছি যে এখন কি করব। এভাবে আর কতক্ষণ এখানে থাকবো। এই বাঁশঝাড়ে আশ্রয়টা ছেড়ে যেতেও ভয় কাজ করছিল। আমি মাঝি আর শ্রাবণকে চাচ্ছিলাম বৃষ্টি আর একটু না কমা অব্দি এখানে থাকতে। আমরা 1.5 ঘন্টা ধরে এখানে বসা। এখন যদি রওনা না দেই তাহলে আর 1-1.5 ঘন্টা পর চারিদিকে পুরো অন্ধকার হইয়া যাইব। অন্ধকারে পথ দেখা যাইব না। আবার যদি ঝড় আসে তাহলে আইজ আর ফিরতে পারবো না। রুবেল কথায় সবাই একমত হলাম। সৃষ্টিকর্তার নাম নিয়ে আমরা বৃষ্টির মধ্যে আবার রওনা হলাম। ভিজে গিয়ে আমার সমস্ত শরীর তখন কাঁপছে। ঠান্ডা বাতাসে শরীর আর সহ্য হচ্ছে না। বাকিদেরও এই অবস্থা, কিন্তু কিছু করার নেই। 2 হাতে নিজের জাপটে ধরে কাঁপতে কাঁপতে বসে আছি আমি।
1 ঘন্টার মতো অতিবাহিত হলো। সময় সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। আমাদের সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, যে ব্রিজটা আমরা মূল গোয়াইন ঘাট বাজারে আসতে সিএনজি দিয়ে পার হয়েছিলাম। বুঝলাম এই ব্রিজের পাশ দিয়ে হয়তো আর মিনিট 10 এগুলে আমরা পৌঁছে যাব গোয়াইন ঘাট বাজারে। এমন সময় রুবেল আচমকা মাঝিকে জোর গলায় বলল, নৌকা ঘোরান তাড়াতাড়ি। আমি তাকালাম মাঝির দিকে। বৃষ্টির ফোঁটাগুলো তখন বাঁকা হয়ে কাঁটার মতো করে মাঝির মুখের দিকে গিয়ে পড়ছিল। মাঝি নিজে একটা চোখ কোনোরকম একটু খোলা রেখেছে। রুবেল আবার চেঁচিয়ে বলল, আরে তাড়াতাড়ি ঘোরান। কি হচ্ছে আমি বুঝতেই পারছি না। তবে রুবেল কণ্ঠে খুব আতঙ্ক টের পাচ্ছি। আমি ব্রিজের দিকে তাকালাম। মাথাটা কেমন যেন চিনচিন করে উঠল। মনে হচ্ছিল বৃষ্টি যেন আমাদের নৌকার উপর পড়ে যাচ্ছে। দূরে কিছুটা দোকানপাট দেখা যাচ্ছিল, তা যেন এখন আরো বেশি দূরে সরে যাচ্ছে। নিজেকে একটু সামলে বোঝার চেষ্টা করছি এমনটা কেন হচ্ছে। শ্রাবণের দিকে তাকালাম। শ্রাবণ এক দৃষ্টিতে ব্রিজের ঠিক নিচেরটাতে তাকিয়ে আছে। আমারও তখন চোখ পড়ল ব্রিজের নিচে। দেখলাম বড় একটা জায়গা জুড়ে পানি ঘুরপাক খাচ্ছে। এমনটা আমি জীবনে আর কখনো দেখি নাই। একটু খেয়াল করে বুঝতে পারলাম আমাদের নৌকাটা ওই পাকের দিকে এগোচ্ছে। আমরা বুক আমার বুকটা কেমন যেন গরম হয়ে এলো। লাফ দেব কি না বুঝতে বুঝতে শ্রাবণের দিকে তাকালাম। শ্রাবণ শক্তভাবে নৌকার ছাউনির বাঁশটা ধরে বলল, এক্ষুনি না। মনে হচ্ছিল মুহূর্তের মধ্যে কিছু একটা ঘটতে যাচ্ছে আমাদের সঙ্গে। কারণ মাঝির নৌকাটা আর নিয়ন্ত্রণ করতে পারছে না। ইঞ্জিনের শব্দ বেড়ে গিয়ে নৌকাটা পাকের খুব কাছাকাছি চলে এসেছে। নৌকা ঘোরানোর সব রকমের চেষ্টা মাঝি ব্যর্থ হলো। মাঝির ছোট্ট ছেলেটা কাঁদো কাঁদো অবস্থায়। সবকিছুই ঘটছে একেবারে চোখের পলকে। মাঝি এবার নৌকা ইঞ্জিনের হাতলটা ছেড়ে দিয়ে একটু এগিয়ে তার ছেলেকে জড়িয়ে ধরল। ঠিক ওই মুহূর্তে রুবেল 2-3 পা এগিয়ে গিয়ে ইঞ্জিনের হাতটা ধরল। কিন্তু আমাদের মনে হচ্ছিল সময় খুব কম। বড়জোর 1 মিনিট সময় লাগবে আমাদের নৌকাটা পাকের মধ্যে ডুবে যেতে। একটা একটা করে সেকেন্ড পার হচ্ছে আর নির্বিকার হচ্ছি। লাফ দেওয়ারও সাহস পাচ্ছি না, কারণ সেই সময় পাকের মধ্যেই ঢুকতে হবে। তবে মনের মধ্যে ক্ষীণ একটা আশা কাজ করছে যে রুবেল হয়তো শেষমেশ নৌকাটাকে কোনোভাবে ঘুরিয়ে ফেলবে। আমাদের সবার চোখ তখন রুবেলের দিকে, কিন্তু একটু আশাও শেষ পর্যন্ত ভেস্তে গেল। বিকট আওয়াজে নৌকার ইঞ্জিন থেকে কালো ধোঁয়া আর আগুনের ফুলকি বের হতে লাগলো। আমাদের আর বুঝতে বাকি নেই যে সে ইঞ্জিনে আগুন ধরে যাচ্ছে। আমি পানিতে লাফ দেওয়ার জন্য নৌকার কিনারে দাঁড়ালাম। চোখে আম্মু আর তানজিবের ছবিটা ভাসছিল বারবার। আম্মু সিলেটে আসার আগে দোয়া করে ফু দিয়ে আমায় বলেছিল, সাবধানে ফিরে আসিস বাবা। পাকের ভিতরে নৌকাটা যাবার ঠিক আগের মুহূর্তে আমার মনে হলো আম্মুর কাছে বোধ হয় আর ফিরতে পারলাম না। লাফ দেওয়ার আগে এক পলক শ্রাবণ আর রুবেলের দিকে তাকালাম। শ্রাবণ আমাকে নিষেধ করছে লাফ দিতে। অপর দিকে তাকিয়ে বুঝলাম রুবেলও এখনো আশা ছাড়েনি। ওদের এভাবে দেখে সামান্য একটু সাহস পেলাম। যেভাবে ছিলাম দাঁড়িয়ে রইলাম, ঘাড়টা একটু বাঁকিয়ে। পাকের দিকে তাকিয়ে বুঝলাম আমাদের নৌকার মাথাটা ঠিক পাকের উপরেই আছে। আগুনের ফুলকি বের হতে থাকা ইঞ্জিন রুবেল বন্ধ করে দিল। আমি নিস্তব্ধ হয়ে উপরওয়ালার কাছে নিজেকে ছেড়ে দিলাম। চোখ বন্ধ করে করব এরকম হঠাৎ দেখলাম রুবেল দ্রুত গতিতে ইঞ্জিনটাকে আবার স্টার্ট করে আকসেলারের পুরোপুরি বাড়িয়ে দিল। ইঞ্জিন থেকে এবার আর আগুনের ফুলকি বের হচ্ছে না, তবে বিকট শব্দ আর ধূসর ধোঁয়ায় চারপাশটা ছেয়ে যাচ্ছে। মুহূর্ত না পেরোতেই দেখলাম ইঞ্জিনের সর্বশক্তিতে নৌকাটা পাক থেকে বেরিয়ে আসছে। খুশিতে আমার চোখে পানি চলে এসেছে। রুবেল ইঞ্জিনটা সর্বোচ্চ বাড়িয়ে দিয়ে 2 মিনিটের মধ্যে নৌকাটা পাড়ের দিকে নিয়ে আসলো। একটা পাকা দোকানের সাথে ধাক্কা লেগে নৌকাটা থামলো। কারো শরীরে পুরোপুরি ভারসাম্য নেই। চারপাশ থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। শ্রাবণের চোখ ভর্তি পানি আর হাত পা কাঁপছে। কোনো রকম কাছে গিয়ে রুবেলের শক্ত করে জড়িয়ে ধরল। আমি নিজের বুকে একটা হাত দিয়ে অনুভব করলাম, হ্যাঁ বেঁচে আছি। এই বেঁচে থাকার শুকরিয়া ওই মুহূর্তে মনে মনে শপথ করলাম, যা কিছু হয়ে যাক না কেন আমি এর বন্যার শেষ দেখে ছাড়ব।